একটা সিন ছিল আমি ভাইয়াকে হিট করব, মানে চাকু ঢুকায় দিব আচ্ছা চেস্টের মধ্যে। সো ওটার মধ্যে আমি লিটারেলি শেকিং যে আমি কি আসলে দিব কি দিব না। বলছে না না না, শখ, ফিল ফ্রি, তুমি দাও, আমার ব্যথা লাগবে না, কোনো সমস্যা নেই। কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম তুমি নিতে পারো? সকাপু আমি তোমার অনেক বড় ফ্যান, আমি তোমাকে অনেক ভালোবাসি। আচ্ছা, তখন আমি বলছিলাম যে তুমি আমাকে ভালোবাসো, তাহলে আপু কেন বলছো ছেলে? এতই যখন ওপেন তুমি কি তোমার ফোনের ওয়ালপেপারটা আমাদেরকে দেখাবে? হাই এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য টক রুম। আমি অহনা তাসনিম খান আপনাদেরকে বরাবরের মতো আজকেও ওয়েলকাম করে নিচ্ছি। এবং আপনারা জানেন টক রুমে আমরা এই সময় আপনাদের যে পছন্দের তারকা তাদের সাথে আসলে গল্প করি টক রুমে, তাদের ব্যক্তি জীবন, তাদের পেশাগত জীবন এবং তারা আসলে এখন কি কি কাজ নিয়ে ব্যস্ত আছেন সব কিছুই তুলে ধরার চেষ্টা করি। আজকেও এমনই একজন অতিথি আমাদের সাথে আছেন যার জন্য আসলে ক্যামেরা ভীষণ বেশ কিছুদিন অপেক্ষা করেছিল। আমার কাছে মনে হচ্ছিল তিনি ছোট্টই একটা বিরতি নিয়েছেন, আমরা সেটাকে বারবারই দীর্ঘ বিরতি বলি এই কারণ অল্প কিছুদিন হলেও আমরা তাকে মিস করেছি ভীষণ। এই মানুষটা 2002 সালে নতুন কুড়ির মাধ্যমে নাচ দিয়ে সবার সামনে এসেছিলেন এবং 2008-এ বাংলা লিঙ্কের পরে যেন একেবারে চারিদিক মাতোয়ারা করে ফেললেন। তার হাসি, তার অভিনয়, তার দক্ষতা, তার নাচ, তার গুণের কোনো শেষ নেই। আমার মনে হয় কিছুটা আপনারা আন্দাজ করেও ফেলেছেন। আমাদের সাথে আজকে আছেন নান আদার দ্যান আনিকা কবির শখ। কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ, ভেরি গুড। একদম সবার আগে জানতে চাই যে রহমান জন এবং আনাহিতা রহমান আলিফ কেমন আছে? ভালো আছে আলহামদুলিল্লাহ। একদম ব্যক্তি জীবনে দেখা যাচ্ছে যে মাঝে দীর্ঘ বিরতি সবাই বলছে, এটা হ্যাঁ আমি শুনতে আসলে টায়ার্ড। সবাই দীর্ঘ বিরতি বলছে, বাট ইট ওয়াজ জাস্ট 2.5 years আই গেস। ইয়া এক্স্যাক্টলি, মানে আমার জাস্ট প্রেগনেন্সি টাইমটুকু আমি একটা ব্রেক নিয়েছিলাম। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে একদম শুরুর দিকে দেখছিলাম যে আমরা নাচে দেখতে পাচ্ছি, তারপরে শুরুটা হয়েছিল ক্লাসিক্যাল ডান্স দিয়ে, ছোটবেলা থেকে ক্লাসিক্যাল শেখা হয়েছে। হ্যাঁ, আমি বেসিক্যালি ক্লাসিক্যাল ডান্সার, বাট আমার আসলে কখনো কোনো প্ল্যান ছিল না, মানে কখনো আমি চিন্তাও করিনি, কারণ আমার ফ্যামিলির কেউ নেই মিডিয়ার সাথে রিলেটেড যে আমি মিডিয়াতে কাজ করব। আচ্ছা, নাচ করতে 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 করতেই আসলে হুট করে বিজ্ঞাপন করা, বিজ্ঞাপন থেকে নাটক করা, এখন তো রেগুলার কাজ করছি। একদমই। তো এই যে 2-2.5 বছর পরে এখন আবার কাজের শুরু, তো এই সময়টায় কোনো চেঞ্জ মনে হয়েছে? ক্যামেরার সামনে আসার আগে কোনো মানসিক নার্ভাসনেস ছিল? আচ্ছা, আমার প্রিপারেশন না, একদমই না। মানে যেটা হয় কি, আমি সব সময় অনেক বেশি কমফোর্টেবল, আর এটা মোটামুটি সবাই জানে যে নাচের মেয়েরা আসলে খুবই কমফোর্টেবলি কাজ করতে পারে, তাদের ক্যামেরা ভীতিটা থাকে না, নার্ভাসনেসটা কাজ করে না, কারণ আমাদেরকে ওভাবেই আসলে আমরা এত বেশি স্টেজ শো করে ইউজ টু। সো ওই কারণে আসলে ক্যামেরা ভীতিটা একদমই নেই, কারণ আমাদের দর্শকের সাথে ডিরেক্ট ইন্টারাক্ট করতে হয়। তো আর 2 বছর পরে কি চেঞ্জ হয়েছে আমি যদি বলবো যে আমাদের কাজের ধরনটা অনেক চেঞ্জ হয়ে গেছে। আগে যেমন আমরা শুধু টেলিভিশন রিলেটেড কাজগুলো করতাম, এখন যেমন ওটিটি প্ল্যাটফর্ম হয়েছে, এটা অনেক বড় একটা জায়গায়, এটা খুব ভালো হয়েছে। অ্যান্ড বিভিন্ন ধরনের লাইক ইউটিউবে অনেক কাজ হচ্ছে, ফেসবুকেও আমরা অনেক ধরনের কন্টেন্ট দেখতে পাই এখন। সো এই কাজের এই ধরনগুলো একটু চেঞ্জ হয়েছে, আর এছাড়া বাকি সব ঠিকঠাক আছে। ওটিটির কথা যেহেতু আসলো, আমাদেরই একটা দীপ্ত প্লে অরিজিনাল ফিল্ম রিলিজ হয়ে গেল 10 অক্টোবর, ত্রিভুজ। অয়ন, আমি একটা অসামাজিক প্রাণী, কারণ সামাজিক প্রাণীর না সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা আছে। সেই মানুষটা আর পর্যন্ত পৃথিবীতে আয় নাই, তার নিয়ে আপনি সদা করতে আইছেন? আপনারা কি মানুষ? আই ওয়ান্ট ডিভোর্স। তুমি কি বলছো এই পাপ কাজে আমি তাকে হেল্প করি? নিয়ে যাইতেছেন মলি, 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 তুমি কি খাইছো? সো হাউ ওয়াজ দ্য এক্সপিরিয়েন্স? এক্সপিরিয়েন্স ওয়াজ ভেরি গুড। একটু কষ্টরও ছিল, কারণ আমরা আসলে জানুয়ারিতে শ্যুট করেছিলাম, দ্যাট টাইম অনেক বেশি ঠান্ডা ছিল, অ্যান্ড কাজ করার সময় আমি লিটারালি ফ্রিজ হয়ে যাচ্ছিলাম। মানে সেই সময়টা তো দেখাচ্ছি না যে দেখাচ্ছি না শীতকাল, হ্যাঁ আমরা তো মানে শীতের কোনো কাপড় পরেও শ্যুট করিনি। সো দেখা গিয়েছে আমার ডিরেক্টর আমার সাথে মজাও নিয়েছে যে আমাকে এখন সুইমিং পুলের মধ্যে চুবানো হবে এরকম ওই শীতের মধ্যে। আসলে সুইমিং পুলের নাম না না না, নামটা হয়নি, মানে
থ্যাঙ্কস টু দেম যে তারা আমার উপর মায়া করেছে, আমাকে নামতে হয়নি। আমি জানতে চাই যে জয় ভাইয়ের সাথে কাজের এক্সপিরিয়েন্স কেমন? উনি তো এমনিতে হলো মানুষের সাথে একটু দুষ্টুমি করেন, উনি কি সেটাও এরকম দুষ্ট? ফার্স্ট অফ অল আমি খুব নার্ভাস ছিলাম যখন আমি শুনতে পেরেছি যে আমার সাথে আমি স্ক্রিন শেয়ার করবো জয় ভাইয়ের সাথে, কারণ আমার মিডিয়াতে আমার এতগুলো বছর ক্যারিয়ারে আমার মোটামুটি সবার সাথে কাজ করা হয়েছে এক্সেপ্ট জয় ভাইয়া। আচ্ছা, তো আমি খুব নার্ভাস ছিলাম যে আমি জানি না আসলে এই মানুষটা কেমন। সবসময় আমি দেখেছি যে আসলেই সে দুষ্টামি করে, আমার সাথেও কি দুষ্টামি করবে কিনা বা আমাকে পোক করবে কিনা, বা হুট করে এগুলো একটা নিয়ে prank করে ফেলবে কিনা। প্র্যাঙ্ক করে ফেলবে কিনা, হ্যাঁ এটা নিয়ে আই ওয়াজ ভেরি নার্ভাস। বাট না, জয় ভাই আসলে ভেরি ফ্রেন্ডলি অ্যান্ড আমি বলবো যে ভীষণ কোঅপারেটিভ। মানে আমি ফার্স্টে শ্যুটে আমি লিটারেলি কথা বলছিলাম না ভাইয়ের সাথে, যে আমি কি বলবো। আমি সালাম দিয়ে চুপচাপ করে মেকআপ রুমে বসেছিলাম, স্ক্রিপ্ট পড়ছিলাম, বারবার তাকাচ্ছিলাম কি বলবো। বাট পরে ভাইয়া আসলে নর্মাল হয়ে নিয়েছে সব কিছু। বাহ। আরেকটা বিষয় হলো যে মাঝে অনেকদিন দেখছিলাম না, হুট করে আবার যখন এখন দেখছি সোশ্যাল মিডিয়াতেও অ্যাপিয়ারেন্স দেখছি, হুট করে দেখছি শকাপু বউ হয়ে ঘুরে বেড়াচ্ছ, সেই বিষয়টা একটু বলো তো। বউ হয়ে ঘুরে বেড়াচ্ছি? হ্যাঁ, অনেক অনেক মানে নতুন বউ হিসেবে আমি দেখলাম যে অনেক অনেক রিলস। আমি আরো ভাবছিলাম তুমি হয়তো বলবে যে সকাপু তোমার হুট করে নাচের কন্টেন্ট দেখতে পাচ্ছি, হ্যাঁ, যেটা সেটাও খুব আছে, ভাইরাল হয়েছে। সেটাও আচ্ছা, বউ হয়ে আসলে ফটোশ্যুটগুলোতে তো আসলে ব্রাইডাল বেজ অনেক শ্যুট করা হয়। আর সামনে যেহেতু ডিসেম্বর তো একটা বিয়ের সিজন, সো ওই টাইমটায় আসলে বিভিন্ন ফ্যাশন হাউস, বিভিন্ন পার্লার বা ম্যাগাজিনে আসলে ব্রাইডাল বেসড করে কিছু কাজ হয়। সো ওই কারণে আসলে বেশ কিছু শ্যুট করা হয়েছে আচ্ছা। ব্রাইডাল হয়ে, ওটার জন্যই হয়তো বা তুমি এত দেখতে পাচ্ছ হ্যাঁ, ফেসবুকে। আমার তো একেবারে নতুন বউ হিসেবে তোমাকে একেবারে দেখতে পেয়ে ভীষণ ভালো লাগছিল। আমার মনে হচ্ছিল তুমি আবার ভাউজ রিনিউ করছো কিনা বা কিছু। আমি জীবনে এতবার নতুন বউ হয়ে শুট করেছি, আসলে আমার নিজের বিয়ের সময় আমি কনফিউজ ছিলাম যে আমাকে কি আসলে নিজের মানে নতুন বউয়ের মতো লাগছে দেখতে। কারণ ইটস বিন রিপিটেটিভ, তো নিজের হ্যাঁ, বিয়ের কারণ সময় লাইফে আসলে এত বউ সাজা হয়েছে, নাটক থেকে শুরু করে ফটোশুটে, মানে নিজের বিয়েতে আলাদা প্ল্যানিং করেছিল যে না এতবার এই লুক হয়ে গেছে, তো আমি এবার এই সাজটা দিতে চাই না না। না একদমই না। আমার কাছে আমি পার্সোনালি খুব মানে সিম্পল, আমার সিম্পলিসিটি খুব ভালো লাগে। আমি আসলে অনেক বেশি এটা করব এরকম কখনোই আচ্ছা, না। বাহ বাহ। আরেকটা জিনিস হলো নাচের বিষয়টা আসলে কথা বলতে চাই। ক্লাসিক্যালে আমি দেখেছি তোমার নাচ, যখনই দেখেছি আমি ক্লাসিক্যালি দেখেছি, হুট করে মডার্ন ডান্সিং, হাউ ওয়াজ দ্য এক্সপিরিয়েন্স এন্ড হুট করে এই ডান্স ফর্মটা এসে যে ইদানিং যে ভাইরাল রিলগুলো হচ্ছে সেই বিষয়টা একটু শুনি। ইউ আর দ্য অনলি ওয়ান যে আমাকে বলে যে ক্লাসিক্যাল ডান্স অনেক দেখেছো। ওয়েল, স্টেজ শোজগুলো তো এখন ক্লাসিক্যালস অনেক কম হচ্ছে। আমরা যেমন আগে অনেক বেশি ট্যুর করতাম বিভিন্ন দেশে, যেটা হতো যে আমরা আসলে আমাদের নিজের দেশকে রিপ্রেজেন্ট করতে যেতাম, বিভিন্ন দেশের সাথে আমাদের কম্পিটিশন থাকতো, ওটা এখন একটু কম হচ্ছে। ক্লাসিক্যাল ডান্সেই আমাকে আসলে মানুষ দেখেছে, আমার নাচের সেক্টরের মানুষরা আমাকে খুব কম মানুষ দেখেছে মিডিয়াতে যে আমি ক্লাসিক্যাল ডান্সার। বাট এই যে মডার্ন, তুমি যে বললে মডার্নটা আসলে কিছু না, যে নাচ পারে সে আসলে সব টাইপেরই নাচ করতে পারে, এটা আমার কাছে তেমন ডিফিকাল্ট কিছু না। বাট হ্যাঁ, আমি কনফিডেন্টলি বলতে পারি যে একটা জিনিসই কনফিডেন্টলি বলতে পারি যে আমি অনেক ভালো নাচি, সেটা যে কোনো নাচই হোক কেন না। আমার নাচের ব্যাকগ্রাউন্ডটা অনেক স্ট্রং অ্যান্ড বলতে গেলে আমি নাচের টিচার, বাট আমি আসলে শিখাই না এখন। মাঝখানে আমি ক্লাসও করিয়েছিলাম সোহেল রহমানের সাথে, আমার নাচের পার্টনার, বাট এখন আবার একটু অফ আছে। সামনে কি কখনো দেখতে পাবো যে কোরিওগ্রাফি করা হচ্ছে? আমি কোরিওগ্রাফি করেছি, বাট কখনো আসলে মানে নিজের নামটা প্রকাশ করিনি যে আমি কোরিওগ্রাফি করেছি। আমার অনেক নাচ কোরিওগ্রাফি করা হয়েছে। তাহলে মানুষজন জানতেই পারলো না যে কত সুন্দর সুন্দর নাচ তোলা হয়েছে, কিন্তু সেটার পেছনে কে ছিল? এত গুণে গুণান্বিত থাকলে তো সমস্যা, সো মানুষ একটু কমই জানো, কিছু জিনিস একটু কম জানা ভালো। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে ভাইরাল হওয়ার প্রবণতা বা মানুষের সামনে আসার প্রবণতা বা এটা ওটা বলে হুট করে একটা বিব্রতকর মন্তব্য করে দিলাম তো ভাইরাল হয়ে গেলাম, এই ধরনের প্রবণতা থেকে একটু দূরে থাকতে দেখা যায়। ফার্স্ট অফ অল আমি আসলে কখনোই ভাইরালটাকে পছন্দ করি না। মানে এখন যেই ট্রেন্ডটা যাচ্ছে ভাইরালের, এটা আসলে টাইমের সাথে চেঞ্জ হয়ে যায়, সব কিছুর একটা ফ্লো থাকে না। সো আমার মনে হয় যে এখন একটা ফ্লো আছে, অলরেডি চলেও যাচ্ছে। আর ভাইরাল আসলে তারাই আমার মনে হয় হতে পছন্দ করে যারা আসলে নিজেকে ওভাবে প্রেজেন্ট করতে পারে না বা নিজেকে আসলে দর্শকের সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারে না। আমি এটার একদমই পক্ষপাতী না, কারণ আমার কাছে মনে হয় যে ভাইরালটা আসলে
পার্মানেন্ট না, এটা আসলে খুবই কম সময়ের জন্য, বাট নিজের কাজের দক্ষতা দিয়ে কাজটা করা, ওইটা মানুষের সাথে ভালোভাবে ইন্টারঅ্যাক্ট করে মানুষের মনে থাকা, এটা আসলে পার্মানেন্ট। আমরা একদম বেশ অনেক আগে থেকে সিনেমাতে দেখছি তোমাকে, তো এই বিষয়টা নিয়ে একটু শুনি। বলো না তুমি আমার অল্প অল্প প্রেমের গল্প, এরপরে সামনে কোনো সিনেমা আসলে করা হবে কিনা, আবার কি চলচ্চিত্রে পাবো তোমাকে? হ্যাঁ, ডেফিনেটলি। একটা মানে আমার যখন আসলে সিনেমা করা হয়েছে তখন আমি একদমই ইন্টারেস্টেড ছিলাম না সিনেমার জন্য, সত্যি কথা। অ্যান্ড দ্যাট টাইম আমি আসলে অনেক বেশি ছোট ছিলাম, আমার স্টাডি অ্যান্ড ওই টাইমটা আমি আসলে বাংলা লিঙ্কের সাথেও এঙ্গেজড ছিলাম। সো আমাদের আচ্ছা। বাংলা লিঙ্কে এত কাজ করতে হতো, টিভি সিরিজ, বিভিন্ন লঞ্চিং বা স্টেজ শোজ, এগুলো করে আসলে আমরা সময় করে উঠতে পারতাম না। আর আমি নিজেও পার্সোনালি ইন্টারেস্টেড ছিলাম না ওই টাইমটায় মানে রেগুলার সিনেমা করার ক্ষেত্রে। এখন যেটা হয়েছে, হ্যাঁ এখন আমি করব ডেফিনেটলি, কিন্তু করব বলে যে তা না যে অনেক বেশি করব। আমি সবসময় কোয়ালিটিটাকে প্রেফার করি কোয়ান্টিটির থেকে। আমার যদি পছন্দ মতো ডিরেক্টর আর পছন্দ মতো গল্প আমি পেয়ে যাই তাহলে আমি করব। বাট আমি আরেকটা জিনিস অ্যানাউন্স করতে চাই, এখন আমার মাঝখানে একটা অনেক বড় কাজ করা হয়েছে, যেটা আমি এখনো ডেটটা জানি না দেখে আমি বলছি না, বাট এটা অনেক বড় একটা কাজ, এটা ইনশাআল্লাহ সামনে সবাই দেখতে পারবে। তাহলে আমরা একটা সারপ্রাইজের অপেক্ষা হ্যাঁ, এটা একটা করছি। সারপ্রাইজ। আচ্ছা ঠিক আছে, কি কাজ সেটা কিন্তু জানলাম না, কিন্তু কোনো একটা সারপ্রাইজ আছে সেটা ঠিকই জেনে নিলাম। আপনাদেরকে এটার জন্য আসলে থাকতে হবে, আমরা কিন্তু মাঝে একটু খোঁজ খবর করব তাহলে কি আসছে। প্লিজ প্লিজ। সেক্ষেত্রে যদি আমার কাছে মনে হচ্ছে যে চলচ্চিত্রে অভিনয় করা এবং এখন এসে ওটিটি করা, পার্থক্য আছে দুটো প্ল্যাটফর্মে অ্যাক্টিংয়ে? কাজের জায়গা আসলে, কাজের ক্ষেত্রে আমি যদি বলি, কাজ আমার কাছে সবসময় সমান, সেটা ওটিটিতে হোক, ফিল্মে হোক, নাটকে হোক, কাজের জায়গাটা সবসময় আমার কাছে খুবই প্রেশাস। সো কাজের ধরনটা একটু ডিফারেন্ট। যেমন ওটিটিটা হচ্ছে গিয়ে যেটা রিলিজ হয় ওটিটিতে, মানে আমরা দেখতে পারি হচ্ছে ওটিটি প্ল্যাটফর্মগুলোতে বিভিন্ন, আর সিনেমার ক্ষেত্রে তো সিনেমাটা সিনেমা হলসগুলোতে হয়। এটাই একটা ডিফারেন্স, আমার কাছে তেমন খুব একটা ডিফারেন্স মনে হয় না কাজের ক্ষেত্রে। অভিনয় শিল্পী হিসেবে আসলে অভিনয়ই করতে হয়, সেটাই। এক্স্যাক্টলি, হ্যাঁ, মানে কাজের জায়গায় আমি যেটা বলবো, আই লাভ মাই ওয়ার্ক। আমি সেটা ছোট কাজ হোক, বড় কাজ হোক, যে কোনো কাজে আমি কোনোটাকেই আসলে ছোট চোখে বড় চোখে দেখতে চাই না। আমার কাজের জায়গাটা ভীষণ ভালোবাসার, ভীষণ সম্মানের। সো এটাকে আমি আসলে আলাদাভাবে মানে ভেদাভেদ করতে চাই না। বলো না তুমি, আমার শাকিব খানের সাথে পেয়ার আপ করা হয়েছে, তো শাকিব খান ইজ এ বিগ ডিল, হি ইজ আ মেগা স্টার। আমার মনে হয় চলচ্চিত্রের কথা ভাবলে শাকিব খানের নামটাই শুধু বলতে সবার চাই, আগে আসে, হ্যাঁ। একেবারে। তো সেক্ষেত্রে হাউ ওয়াজ দ্য এক্সপিরিয়েন্স উইথ ওয়ার্কিং উইথ হিম? ভেরি ভেরি গুড, আই মাস্ট সে। কারণ আমি যখন আমার মুভিটা করেছি তখন আমার ক্লিয়ারলি মনে আছে আমার এসএসসির পরে করা হয়েছে, অ্যান্ড ওইটা আমার ফার্স্ট মুভি ছিল। আমি তখন তেমন একটা নাটকও করছিলাম না, মানে আমার একটা বা দুইটা নাটক হয়তো রিলিজ হয়েছিল, এরকম হুট করেই সিনেমা করে ফেলা। আই ওয়াজ ভেরি নার্ভাস যে তার মতো একটা সুপারস্টারের সাথে আমি স্ক্রিন শেয়ার করব। বাট থ্যাঙ্কস টু সাকিব খান ভাইয়া, মানে সে আমাকে এত বেশি হেল্প করেছেন। হি ইজ আ ওয়ান্ডারফুল হিউম্যান বিং। কারণ সিনেমার সম্পর্কে আমার কোনো আইডিয়া ছিল না, তখন একটু লাউড অ্যাক্টিং করা লাগতো সিনেমাতে। সো ওই ব্যাপারগুলো আসলে সাকিব ভাইয়া খুব নাইসলি আমার সাথে, থাকে না যে সে যে এত বড় একটা স্টার, আমার কাছে মনেই হয়নি, সে খুব নাইসলি আমার সাথে কোঅপারেট করে নিয়েছে যে শখ এটা এভাবে না এভাবে করো, এটা করলে ভালো হবে, তুমি নার্ভাস কেন হচ্ছ। একটা সিন ছিল আমি ভাইয়াকে হিট করব, মানে চাকু ঢুকায় দিব আচ্ছা, চেস্টের মধ্যে। সো ওটার মধ্যে আমি লিটারেলি শেকিং যে আমি কি আসলে দিব কি দিব না। বলছে না না না, শখ ফিল ফ্রি, তুমি দাও, আমার ব্যথা লাগবে না, কোনো সমস্যা নেই। আচ্ছা। সো এরকম মানে হি ইজ আ ওয়ান্ডারফুল। তাহলে বেশ কিছু অ্যাক্টিং টিপস তো সে দিয়েছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, অ্যান্ড শুধু সে না, আমি বলবো যে আমি যে এখনো শখ, আমি এখনো ট্রাই করি যে সবসময়, আছে না কথায় আছে যে কাজে আসলে মানুষের শেখার কোনো শেষ নেই। সো আমি এখনও ট্রাই করি যে আমার সিনিয়র হোক জুনিয়র হোক ভালো জিনিসটা, পজিটিভ জিনিসটা আসলে পিক করার। অ্যান্ড সিনিয়রদের কাছ থেকে আমি অন স্ক্রিন অফ স্ক্রিন সবসময় চাই কিছু না কিছু শিখতে। হয় না যে মেকআপ রুমে অনেক সময় আমরা আড্ডা দিচ্ছি, সিনিয়রদের কোনো একটা কথা, ওইটা হয়তো আমার জন্য খুব হেল্প করবে আমার ক্যারিয়ারে, হয়তো বা আমার অ্যাক্টিংয়ে, বা হয়তো বা আমার পার্সোনাল লাইফে। সো আমি ওই জিনিসগুলো পিক করি। আচ্ছা, তাহলে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম তুমি নিতে পারো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডেফিনেটলি আমি নিতে পারি, আমি খুবই নিতে পারি। কারণ
হ্যাঁ, নিতে পারি। ওকে, আরেকটা বিষয় হলো যে মাঝে যখন তোমাকে 2-2.5 বছর দেখিনি বা তার আগেরও নানান কিছু নিয়ে যখন কন্ট্রোভার্সি হয়, মানুষ মনে করে এটা মেবি তোমার ব্রেইনে খুব ঢুকে গেছে, কিন্তু আমি ব্যক্তি জীবনে তোমাকে যা দেখছি ইউ আর ভেরি জলি, ডিপ্রেশন তোমাকে ছোঁয় না, কিন্তু অনেক মানুষ অনেকভাবে নিউজ করেছে যে এই ডিপ্রেশন হতাশায় ভুগছে, হতাশায় ভুগছে। এটা ওটা। তো এই না, বিষয়টা আমি একটু তোমার কাছ থেকে ক্লিয়ার করো সবাইকে যে তুমি কি আসলে ডিপ্রেশন তোমাকে ছোঁয়? না, একদমই না। আমি ছোটবেলা থেকেই ভীষণ পজিটিভ অ্যান্ড আমার ফ্যামিলিতে মানে আমার মা বাবা সবসময় আমাকে একটা জিনিস ছোট থেকে শিখিয়েছে, সেটা হচ্ছে তুমি যেটাই করো না কেন কখনো কোনো কিছুতে রিগ্রেট রাখা যাবে না, কারণ মানুষ ভুল থেকেই আসলে শিখে। লাইফে ভুল হতেই পারে, এটা খুব স্বাভাবিক, অ্যান্ড ভুল থেকেই মানুষ শিখবে, কিন্তু মানে ভুলটাকে তুমি রিগ্রেট করে তুমি তোমার প্রেজেন্ট অ্যান্ড ফিউচার নষ্ট করতে পারবে না। সো ওই জিনিসটা সবসময় আমার মাথায় থাকে না, আমি অনেক পজিটিভ। আমার কাছে মনে হয় যে মানুষও তো বিভিন্ন কথা বলবেই, বাট দ্য থিং ইজ যে আমি তো ভালো করে জানি। সো কে কী বললো এটা ইগনোর করে আমি যদি কনফিডেন্ট থাকি, আমি যদি ভালো থাকি, ইফ আই নো হোয়াট আই অ্যাম, আমার মনে হয় না আমার ওগুলো ম্যাটার করে। বাট হ্যাঁ, একটা জিনিস আমি নেই, সেটা হচ্ছে আমার কাজের ক্ষেত্রে যদি কেউ আমাকে আমার ভুলটা ধরিয়ে দেয়, সেটা আমি নাইসলি রিসিভ করি আর ওটা আমি সংশোধন করার চেষ্টা করি। তো সেই ক্ষেত্রে বিরতি নেওয়ার সিদ্ধান্তটা কি তোমার জন্য কঠিন ছিল যে আমি কিছুদিন আসবো না? এত জনপ্রিয়তা, এত অ্যাক্টিভ তুমি মিডিয়াতে, তারপরে হুট করে ভাবা যে আমি কিছুদিন আসবো না, তো এটা আসলে ইট ওয়াজ আ বিগ ডিসিশন, রাইট? হাউ ডিড ইউ ইভেন টেক ইট? এটা আসলে বিগ ডিসিশন মনে করলে বিগ ডিসিশন, এটা যদি আমার পার্ট অফ লাইফ আমি মনে করি তাহলে এটা আসলে বিগ ডিসিশন না, কারণ আমি আসলে এত ছোটবেলা থেকে কাজ করছি। সো আমার তো ব্যক্তি জীবনও আছে। সো কাজের জায়গাটায় তো সবসময় আমাকে দেখেছে আমি কনস্ট্যান্টলি কাজ করেই গিয়েছি, বাট আমার একটা পার্সোনাল লাইফ আছে, আমার ওই জায়গাটাও সুন্দর মতো মেনটেন করতে হবে, অ্যান্ড সব কিছুরই একটা প্রপার টাইম থাকে। সো আমার কাছে মনে হয়েছে হ্যাঁ, আমার কাজের জায়গা আছে, ওই একদম এত ব্যস্ততার মাঝখানে আমি যদি হুট করে ব্রেকটা নেই, আবার ব্যাক করলে মানুষ আমাকে রিসিভ করবে না, এত কিছু চিন্তা করে আমি আসলে ব্রেকটা নিইনি। আমার একটা বিশ্বাস ছিল যে হ্যাঁ, আমার দর্শকরা আমাকে যদি ভালোবাসে, আমার কলিগসরা যদি আমাকে ভালোবাসে, আমি ডেফিনেটলি আবার কাজে ব্যাক করলে তারা আমাকে নাইসলি নিবে, রিসিভ করবে। অ্যান্ড আসলেই তাই হয়েছে, আমাকে শুধু তারা নাইসলি নেয়নি, অনেক বেশি ভালোভাবে নিয়েছে, যেটা আসলে আগের থেকে অনেক বেশি ভালোবাসা পেয়েছি আমি। তো Even পাচ্ছি। এটার পেছনে কি মনে হয় যে মানে প্রচুর কাজ? রহস্য আমি জানি না এটার পিছনে রহস্য হয়তো এটা হতে পারে যে দে লাভ মি আ লট অ্যান্ড আই লাভ মাই ওয়ার্ক, অ্যান্ড আমি অলওয়েজ অ্যাপ্রিসিয়েট করি আমার অডিয়েন্সদেরকে যারা আজকে আমাকে শখ বানিয়েছে। সেক্ষেত্রে আরেকটা বিষয় হতে পারে যে ইউ ফোকাস অন দ্য পারফেকশন, নিজের স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে খুব মনোযোগ দেওয়া হয়। আমি চেষ্টা করি, আমি জানি না আমি কতটুকু করতে পারি বা করতে পেরেছি, বাট আমি চেষ্টা করি। একটা গোপন কথা হলো শখ ভীষণ খুঁতখুঁতে, মানে পারফেকশন না আসলে সেটা নিয়ে চোখে লাগতে থাকে। I am not. আমি তো বলবো আমি আমার ব্যাপারে খুবই থাকে না লেজি। কাজের ব্যাপারটা ডিফারেন্ট, বাট আমি আমার ব্যাপারে পার্সোনালি আই এম ভেরি লেজি। তো এরকম হয়নি একটা শট দিয়েছি, শট দেওয়ার পরে আমার শটটা ভালো হচ্ছে কিনা, মানুষ সবাই বলছে যে না ডান, শট হয়ে গেছে, কিন্তু নিজে গিয়ে শটটা দেখার পরে না আমার পছন্দ হচ্ছে না, আই উইল ডু ইট। আমি সেটাই বললাম যে আমার কাজের ক্ষেত্রে আমি ডিফারেন্ট। হ্যাঁ, কাজের ক্ষেত্রে আবার এটার মধ্যেও আবার দুইটা জায়গা আছে, সেটা হচ্ছে অনেকে চেক করে যে আমার মেকআপ ঠিক আছে কিনা। হ্যাঁ, আই এম নট লাইক দ্যাট। আমার কথা হচ্ছে আমাকে যেমনই লাগুক, আমার অ্যাক্টিং স্কিলটা ঠিক আছে কিনা সেটা আমি মানে এক্সপ্রেশনটা ঠিক দিলাম কিনা এখন একটু চেক করি। আচ্ছা, তো এটা আসলে অনেকেই বলেন যে ইটস আ ভেরি গুড থিং যে একজন আর্টিস্ট নিজের কাজ দেখতে চাচ্ছেন, ওভার কনফিডেন্ট হচ্ছে না, এত কাজ করার পরে নিজের প্রতি একটা কনফিডেন্স গ্রো হয়ে যাওয়ার কথা, যে শর্ট দিয়েছি মানুষ দেখবে সমস্যা নেই, কিন্তু তারপরে ঘুরে গিয়ে আবার নিজের কাজটা দেখা না হয়নি, আমি আরেকবার দিতে চাই। ইটস আ বিগ থিং আসলে একটা আর্টিস্টের ক্ষুধাটা থাকা উচিত আমার মনে হয়। এইটার শুধু আমার মানে আর্টিস্টের ক্ষুধা না, আমার কাছে যেটা মনে হয় যে আমি সবসময় ডিরেক্টরদেরকে অনেক বেশি প্রায়োরিটি দিই, কারণ ডিরেক্টর আসলে প্রত্যেকটা ডিরেক্টরেরই আলাদা আলাদা চিন্তা থাকে, আলাদা আলাদা চাহিদা থাকে যে আমার এই কাজটাই এমন করে আমার আর্টিস্টটা অ্যাক্টিং ডেলিভারি করবে। সো ওই জায়গাটায় যদি আমি মনে করি যে আমি শখে আমি তো পারি, আমি করে যেটাই করব মানুষ দেখবে, তাহলে এটা আমার ভুল, এটা আমার শেখার জায়গাটা কম হয়ে যায়,
আমার মানে নিজেকে ভাঙার জায়গাটা কম হয়ে যায়। আমি সবসময় চাই যে একজন ডিরেক্টরস আর্টিস্ট হয়ে কাজ করতে। অ্যান্ড আমি বারবার ডিরেক্টরকে পোক করি যে ভাই আপনি চেক করেন হয়েছে, আর ইউ হ্যাপি, মানে ঠিকঠাক আমি অ্যাক্টিং করতে পেরেছি, এটা আমি সবসময় করি। তা একটা সময় জনপ্রিয়তা তুঙ্গে এসে যাওয়ার পরে প্রচুর মানুষ ভালোবাসছে, আর রাস্তায় বের হলেও মানুষ চিনছে প্রচুর বেশি, তো এটা কি কখনো চাপ মনে হয়েছে? না, চাপ মনে হয়নি, আমার কাছে ভালো লাগে, কারণ আমার কাছে মনে হয় এটা একটা ব্লেসিংস। কারণ সুন্দর মানুষ, ভালো কাজ করতে পারা মানুষ অনেক আছে, অনেক আছে, বাট কথা হচ্ছে কি কয়জনকে আসলে স্পেসিফিকলি মানুষ চেনে বা কয়জনকে মানুষরা এমন করে ভালোবাসে যে রাস্তায় বের হলে একটু কথা বলতে চায়, ছবি তুলতে চায়, এটা আসলে ব্লেসিংস আমি বলবো। এটা আমার কাছে খুব ভালো লাগে। বাহ, তো কোনো ফ্যান এনকাউন্টার হয়েছে উইচ ইজ ভেরি ফানি? ফ্যান এনকাউন্টার অনেক হয়েছে আসলে, ফানি স্পেসিফিকভাবে মনে ও আচ্ছা, একটা মনে পড়েছে, একটা একটা ছেলে এসে বলতেছিল আমাকে যে আই ওয়াজ ইন বসুন্ধরা সিটি, আমি শপিং করতে বের হয়েছিলাম, সো আমি মাস্ক পরা ছিলাম, তারপরও সে আমার চোখ দেখে চিনে ফেলেছে, ও দৌড়ে এসে আমার কাছে এসে বলছে সকাপু সকাপু আমি তোমার অনেক বড় ফ্যান, আমি তোমাকে অনেক ভালোবাসি। আচ্ছা, তখন আমি বলছিলাম যে তুমি আমাকে ভালোবাসো, তাহলে আপু কেন বলছো? ছেলেটা আমিও যোগ করেছিলাম, তো ছেলেটা হেসে দিয়েছিল। এনও বলছিল যে আপু আমার ওয়াইফও কিন্তু তোমার মতো দেখতে, জানো আমি বিয়ে করেছি তোমার সাথে লুকালাইক দেখে, মানে কে তোমার মতো দেখতে ওরকম মেয়ে খুঁজে। আমি বললাম ও দ্যাটস সুইট। এইটা আসলে সুইট ছিল, সো ওটা শেয়ার করলাম আর কি। শখের একটা লুক লাইক আছে, এটা আরেকটা মানে ভাইরাল ক্যাপশন হয়ে যেতে পারে। আমার লুকালাইক অনেক আছে, এটা আমি অনেক শুনেছি। মানে হয় কি, মানে মানুষকে ফলো করলে অনেক সময় লুকালাইক হয়ে যায়, সো এটা আসলে আমার ভালো লাগে মানুষ যারা আমাকে ফলো করে। অ্যান্ড এরকম অনেক আছে, যেমন আমি কখনো পার্লারে গেলেই শুনি যে আপু তোমার হেয়ার কাটের নাম কি, আপু তোমার মতো করে আইব্রোস আমাকে, আমি সবসময় বলে আমাকে মেকআপে আইব্রোস করে দিতে, বা আপু তোমার এই তিলটা আমি কপি করি, সেরকম আমি অনেক বাংলা লিংকের শুনি। পরে তোমার হেয়ার কাটটা এভরিওয়ান ওয়াজ ডুইং ইট, মানে ইউ হ্যাড দ্য হেয়ার কাট অ্যান্ড এভরিওয়ান হ্যাজ দ্যাট হেয়ার কাট। আমি সেটা খুব দেখেছি। সো এই যে মানুষের ভালোবাসার বিষয়টা এবং ফলো করার বিষয়টা, শখকে এত মানুষ ফলো করে, শখের কি কোনো ইন্সপিরেশন আছে, মানে কোনো ক্যারেক্টার বা কোনো অ্যাক্ট্রেস যাকে দেখে প্রতিনিয়ত ইন্সপায়ার্ড হও তুমি? স্পেসিফিকভাবে কেউ নেই, আমি বললাম না যে আমি আসলে সবসময় পজিটিভ অ্যান্ড ভালো জিনিসটা পিক করি। আমার আসলে এক একটা মানুষের এক একটা জিনিস ভালো লাগে, একটা মানুষের সব কিছু ভালো লাগে না, কারণ আমি বিলিভ করি যে একটা মানুষ কখনো সব সাইড থেকে পারফেক্ট হয় না, আমি নিজেও পারফেক্ট না। সো আমি আসলে বিভিন্ন মানুষের বিভিন্ন পারফেক্ট জিনিসগুলো পিক করার ট্রাই করি। এতগুলো সেক্টরে যে কাজ করেছো, নাচেও কাজ করেছো, বিজ্ঞাপন করেছো, মডেলিং হয়েছে, তার উপর আবার দেখা গেছে যে অভিনয়েও কিন্তু ভীষণ একটা বড় জায়গায় বিরাজ করছো। তো সেক্ষেত্রে এই যে পুরো একটা বড় ক্যারিয়ার, এখান থেকে পাওয়া সব থেকে বড় শিক্ষা কি? সবচেয়ে বড় শিক্ষা, তুমি যতই বড় হয়ে যাও তোমার বিনয় হতে হবে ভীষণ, মানে তোমার বট গাছের মতো ছেয়ে থাকতে হবে, নিচু হয়ে থাকতে হবে, এটা আমার পাওয়া শিক্ষা। এই কথাটা আমাকে আমার বাবাও বলেছিল, আরেকটা পার্সন বলেছে মোশাররফ করিম ভাইয়া। মানে মোশাররফ করিম ভাইয়ের সাথে আমার আন্ডারস্ট্যান্ডিং এত ভালো, সো ভাইয়া যখন কোনো কথা বলে আমি জাস্ট শুনি, আমার কাছে মনে হচ্ছে এই মানুষটা আসলে এতটা জ্ঞানের সাগর কিভাবে হতে পারে, আমার কাছে এমন মনে হয়। সো ভাইয়া একবার আমাকে বলেছিল এই কথাটা যে শখ, তুই যতই বড় হবি না কেন সবসময় বট গাছের মতো নিচু হয়ে পড়বি, মানুষ যেন তোকে সবসময় বিনয়ী বলে। এবং সে তাহলে তখন থেকেই দেখছিল যে শখ উইল গো বিগার অ্যান্ড যত দিন যাবে হ্যাঁ, আর তার এটা জনপ্রিয়তা আসলে আরো বাড়বে। অনেক আগের কথা, আমার মনে আছে আমি ফার্স্ট একটা নাটক করেছিলাম মোশাররফ ভাইয়ের সাথে, মানে সোলো নাটক করেছিলাম, সিঙ্গেল নাটক যেটাকে বলে। এর আগে তো আমি এফএনএফ করেছি একটা সিরিয়াল, বাট বস্ত্রাই গোলাপের সৌরভ নামের একটা নাটক করেছিলাম। ওই নাটকটার সময় বলেছে, ওই টাইমটায় আমি আসলে নাথিং, মানে তখন আমি শখ হয়ে উঠিনি, তখন ভাই আমাকে এই কথাটা বলেছিল, অ্যান্ড ওইটা আমি মাথায় রেখেছি, অ্যান্ড ওটা মেনটেন করছি। তাহলে হি প্রেডিক্টেড ওয়েল। এবং তার স্ত্রীর চরিত্রে দেখা গেছে তো মোশাররফ করিম ভাই এত বড় একজন অ্যাক্টর, সিকান্দার box এ, হ্যাঁ। তো সেক্ষেত্রে তার ওয়াইফ হওয়ার এক্সপিরিয়েন্সটা কেমন? ওয়াইফ হওয়ার এক্সপিরিয়েন্স কি, ওটা তো আসলে খুব ফানি একটা নাটক ছিল, গুড, ভেরি গুড। আমি আসলে
ওয়াইফ হওয়ার এক্সপিরিয়েন্স কি বলবো, ওটার মধ্যে আসলে মোশাররফ ভাইয়ার থেকে বেশি ম্যাচিওর ওয়াইফ ছিলাম আমি। হ্যাঁ সারাক্ষণ ঝাড়ছি, সারাক্ষণ বকা দিচ্ছি, এটা করো ওইটা করো, না এভাবে না সেভাবে না, যেটা আসলে টোটালি মানে উল্টা ভালো। মানে তাকে বকা দিতে কোনো নার্ভাসনেস আসেনি অ্যাক্টিং এর সময়? নার্ভাসনেস আসেনি, আমার মনে হচ্ছিল যে আমার বকা দেওয়াটা হচ্ছিল না, যেটা ভাইয়া বারবার আমাকে কারেকশন করে দিচ্ছিল, শক্ত আমাকে ঝাড়ি দে, কিউট করে বলিস না, ঝাড়ি দে। আচ্ছা, মানে একদম সিভিয়ার ঝাড়ি দিতে হবে, তো সেটা আসলে একটা চ্যালেঞ্জ যে একটা মানুষকে আমি ঝাড়ি দিতে চাচ্ছি না। অ্যাক্টিং আসলে ইজ এ ডিফিকাল্ট জব। মোশাররফ ভাইয়াকে আসলে মানে হয় না যে আমাদের সিনিয়র এমন এমন কিছু আর্টিস্ট আছে যারা আমাদের খুবই কাছের, খুবই মাই ডিয়ার, তাদের কাছ থেকে শেখার শেষ নেই। তাদের সাথে অ্যাক্টিং করতে গেলে মানে এই টাইপের মানে একটু ডিফিকাল্ট ক্যারেক্টারগুলো করতে গেলে আসলে একটু তো আনকমফোর্টেবল ফিল হয়, বাট একটা সময় কাজ করতে করতে যেটা হয় যে ঠিক হয়ে যায়। ওকে, তো সেই ক্ষেত্রে মোশাররফ করিম ভাইয়ের মতো আর্টিস্টের সাথে কাজ করা হয়েছে, নতুন অনেক শিল্পীদের সাথে কাজ করা হয়েছে, তো সেই ক্ষেত্রে এই গ্যাপটা কেমন? প্লাস আরেকটা জিনিস যেটা আমি তোমাকে দেখেওছি, তুমি বেশ কিছু জায়গায় এটা নিয়ে কথা বলেছো যে মিডিয়ার একটা সিন্ডিকেট, যে এর সাথে ও কাজ করবে, এটা একটা জনজানি। বিরক্ত না, মানে আমার কাছে মনে হয় বিরক্ত না, আবার হয় না যে আমার কাছে মনে হয় যে কেন হবে সিন্ডিকেট, মানে এটা তো আমাদের কাজের জায়গা, এটা সুন্দর একটা জায়গা, এটা একটা শিল্পী মানে শিল্প চর্চার জায়গা, এখানটায় আমরা কেন এরকম সিন্ডিকেট করব, কেন আমরা জায়গাটাকে এরকম গুটিয়ে ফেলবো? আমার কাছে যেটা মনে হয় যে যে শিল্পী সে সবার সাথে কাজ করবে, তার শিল্প চর্চাটা থাকবে তার মেইন প্রাধান্য, সে সবার সাথে কাজ করবে, তার শিল্পটাকে সে ফুটিয়ে তুলবে, এটাই একটা শিল্পীর মানে মেইন কনসার্ন হওয়া উচিত। এটা কনসার্ন হওয়া উচিত না আমি কার সাথে কাজ করছি, কোন প্যাটার্নের কাজ করছি, এই প্যাটার্নেরই কাজ করে যাব, ওকে ছাড়া কাজ করব না, এতে হয় কি কাজের জায়গাটা নষ্ট হয়ে যায়। সো আমার কাছে মনে হয় যে এটা না হলে ভালো, বাট আমার আসলে কখনো কোনো প্রবলেম হয়নি, কারণ আমি আসলে সবার সাথে কাজ করতে পছন্দ এবং করি। তুমি কোনো সিন্ডিকেটের অংশ না। সিন্ডিকেটের না না একদম, মানে যেটা আমি পছন্দ করি না সেটা তো অংশ না ডেফিনেটলি। অ্যান্ড আমার কাছে যেটা মনে হয় যে আমি সবার সাথে কাজ করব, আমি যে আগে সিনিয়রদের সাথে কাজ করে এসেছি শুধু সিনিয়রদের সাথেই কাজ করতে হবে, ইটস নট নেসেসারি। এখন যারা কাজ করছে নতুন, অনেক ভালো কাজ করছে। অ্যান্ড কিছু ক্ষেত্রে দেখা যায় কিছু মানুষরা আসলে কমেন্ট করে, আমি আমারটা বলছি না, আমি কিছু মানুষকে দেখেছি অন্য কারো কাজে কমেন্ট করেছে যে উনি কেন অমুকের সাথে কাজ করছে, উনি কেন এরকম থার্ড ক্লাস একটা অ্যাক্ট্রেসের সাথে কাজ করছে, এটা তো ঠিক না। সো আমার কথা হচ্ছে আমরা কিন্তু অডিয়েন্সের জন্যই কাজ করে যাই, রাইট? অ্যান্ড অডিয়েন্সরা আমাকে ভালোবাসে দেখে আমরা আসলে একটা পর্যায়ে বিলং করি। সো তারা যদি আমাদেরকে এইভাবে ছোট করে, এটা কিন্তু আমাদের জন্য খুব কষ্টকর। আর সিনিয়র জুনিয়র বলে কিছু নেই, যারা কাজ করে সবাই শিল্পী, নতুনদেরকেও জায়গা করে দিতে হবে, যেমনটা জায়গা করে দিয়েছিল আমাদেরকে আমাদের সিনিয়ররা। সো আমরাও নতুনদেরকে জায়গা করে দিব, সবার সাথে কাজ করবো মিলেমিশে, এটাই কিন্তু হওয়া উচিত। এখানে কে ক্লাস 1 ক্লাস 2 ক্লাস 3 মানে এটা আসলে খুব উইয়ার্ড, মানে ওই যে গ্রেডের ব্যাপারটা, গ্রেডের ব্যাপারটা, মানে যে শিল্পী সে তো শিল্পী, সে সবার সাথে কাজ করবে, সে কেন বেছে বেছে কাজ করবে যে না আমি অমুককে ছাড়া? তাহলে এটাও তো এক ধরনের মানে দর্শকের সাইড থেকেও সিন্ডিকেট হয়ে যায়। একেবারেই তাই তাই, না? একেবারেই তাই। এবার একটু ব্যক্তিগত জীবনে, মানে মানুষকে ডেকে আনলে ব্যক্তিগত জীবনে না ঢুকলে ভালো লাগে না। তো সেই ক্ষেত্রে ব্যক্তিগত জীবনের একটা বড় অংশ জুড়ে আমার সরি আমি ইন্টারাপ্ট হ্যাঁ। করছি, আমার ব্যক্তিগত জীবন আমার প্রফেশনাল লাইফ মানে দুইটাই আসলে এত বেশি ওপেন, মানে আম অলওয়েজ আ ওপেন বুক। আচ্ছা, তো সেই আমার ক্ষেত্রে মনে হয় না যে আমার ব্যাপারে নতুন করে আরো মানুষের কিছু জানার আছে, তারপরে তুমি কোয়েশ্চেন করতে যাচ্ছ প্লিজ। হ্যাঁ হ্যাঁ, মানে ওই যে মানুষকে ডেকে এনে আমরা ব্যক্তিগত জীবনে বেশি যেতে চাই, তো সেক্ষেত্রে এই যে ব্যক্তিগত জীবনে আমি একটা খবর পেয়েছি, এটা আমার আসলে নিজের জন্য লাভের খবর, যদি আমি দাওয়াত পাই। পুরান ঢাকার মানুষরা নাকি রান্না ভীষণ ভালো করে এবং আন্টির রান্না নাকি অনেক মজা। হ্যাঁ এটা সত্যি, পুরান ঢাকার মানুষ বলতে গেলে কি, হ্যাঁ আমি পুরান ঢাকার মেয়ে, কিন্তু অনেকেই ভুল বুঝে যে আমি মনে হয় ঢাকাইয়া। আই এম নট আ ঢাকাইয়া, আমি বিক্রমপুরের মেয়ে, অ্যান্ড বিক্রমপুরের মানুষ খুব ভালো রান্না করে। আচ্ছা, তো সেক্ষেত্রে আন্টিও কি বিক্রমপুরের রান্নাগুলোই হ্যাঁ, করেন? হ্যাঁ হ্যাঁ, আম্মু বিক্রমপুরের মেয়ে, আমার বাবাও বিক্রমপুরের ছেলে, সো বোথ
আর বিক্রম পুইরা, পিওর বিক্রম পুইরা। তো তো হ্যাঁ, সেই আম্মু অনেক ভালো রান্না করে, ভীষণ ভালো রান্না করে। এবং সবাইকে দাওয়াত দিয়ে খাওয়ানো হয়, আমি অনেক জায়গায় দাওয়াত দেখেছি। দিয়ে খাওয়ানো হয়, আম্মু খুব পছন্দ করে খাওয়াতে, প্লাস আম্মুর হাতের রান্না এর আগে যারা খেয়েছে তারা আসলে বারবার আসতে চায় যে আন্টি আপনার হাতের এই রান্নাটা খাবো। কোন রান্নাটা আমি একটু জানতে চাই, যে কোন রান্নাটা বেশি মজা আনটি? আম্মুর সব রান্না মজা। আমি যদি বলি যে আমার পার্সোনাল ফেভারিট কি, আমার খুব পছন্দ ভর্তা, কারণ আম্মু এট টাইম অনেক অনেক ভর্তা বানাতে পারে, আর প্রত্যেকটা ভর্তা একটা থেকে একটা মজা হয়। বাহ। আম্মুর বিফ রান্না অনেক মজা, আম্মুর শুটকি রান্না অনেক মজা। আম্মু একটা ইলিশ মাছ করে মরিচ বাটা দিয়ে, এটা বিক্রমপুরের একটা রান্না, এটা খুব মজা। আচ্ছা, তো সেক্ষেত্রে অনেকগুলো মজার বাংলা খাবারের নাম শুনলাম, হ্যাঁ, তো মনে হ্যাঁ, হচ্ছে যে একদিন দাওয়াত আসলে নিতেই হবে। প্লিজ এনি টাইম। আর আরেকটা বিষয় হলো, এটা আসলে আমার প্রশ্ন, জাতির প্রশ্ন, সবার প্রশ্ন, শখের কি কখনো রান্না করার শখ হয়? হ্যাঁ, আমি রান্না করি তো, আমি রান্না করি। আমি আগেও টুকটাক রান্না করেছি, আর এখন তো রান্না করাই হয়, এখন করা নট হয়? রেগুলার বাট রান্না করা হয়। আলিফ কি খেতে চায় মায়ের হাতের? আমার হাতের কিছুই খেতে চায় না, কারণ আলিফ আসলে আমার মেয়ে আসলে ও দুধ ছাড়া কিছুই খায় না, ও আসলে একটু পিকি। ওকে রাইস আইটেম বা থাকে না যে বাচ্চারা একটু বড় হতে গেলে মানে টুলডার যেটাকে বলে, ওই টাইমটা আসলে অনেক ধরনের খাবার খায়, বাট আমার মেয়ের রুচি এত কম, ও আসলে চকলেট, আইসক্রিম অ্যান্ড মিল্ক ছাড়াও সে কিছুই খেতে চায় না। আহা, তো সেই ক্ষেত্রে জানতে চাই যে অনেক রকম চরিত্র তো প্লে করা হয়েছে, ব্যক্তি জীবনে মা হয়ে চ্যালেঞ্জটা কি আসলে? চ্যালেঞ্জটা কি, মা হতে পারাটাই অনেক বড় একটা চ্যালেঞ্জ সত্যি। মানে আমি আমি তো ভীষণ ফ্যামিলি ওরিয়েন্টেড একটা মেয়ে। আমার মা বাবা সারাক্ষণই আমার সাথে সাথে ছিল সব সময়। আগে আমি মাঝে মাঝে বিরক্ত হয়ে যেতাম, আম্মু আমাকে কাজের মধ্যে ফোন দিত যে সব তুমি কি ঠিক আছো, তুমি কি খেয়েছো। হ্যাঁ। এখন যেটা হয়, কাজের মধ্যে আমি বারবার আম্মুকে ফোন দিই যে মা আলিফ কি খেয়েছে, আলিফ কি ঠিক আছে, ও কি করছে। তখন আম্মু বিরক্ত হয়, হ্যাঁ তোমাকে কি আমি ছোট থেকে বড় করিনি, তুমি এত ওয়ারিড হচ্ছ কেন। So, আসলে মা হওয়াটা অনেক বড় একটা চ্যালেঞ্জ, বাচ্চাকে মেনটেন করা, আমার বেবিটাকে ঠিকঠাক মতো মানুষের মতো মানুষ করতে পারছি কিনা, এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমি বলবো লাইফের অনেক বড় একটা চ্যালেঞ্জ। আর সেক্ষেত্রে যদি আমি বলবো যে জন ভাই লাইফ পার্টনার হিসেবে অ্যামেজিং হওয়ার কথা, এবং তেমনটাই আমি শুনেছি। তো হ্যাঁ, লাইফ definitely. পার্টনারের ক্ষেত্রে কি কি কোয়ালিফিকেশন মেনটেন করতে হবে, যে আমার লাইফ পার্টনারের মধ্যে এই এই গুণগুলো দেখে আমি জনকে পছন্দ করেছি? কি গুণ দেখে পছন্দ করেছি, এটা তো আসলে আমার বিয়েটা আসলে লাভ ম্যারেজ না, সো এটা অ্যারেঞ্জ ম্যারেজ। সো পছন্দ করার ওই জায়গাটা ছিল না, কারণ আমার ডিসিশন টোটালি আমার প্যারেন্টসের উপরে ছিল। বাট আমি যেটা একটা মানুষের পছন্দ করি পার্টনার হিসেবে, সেটা হচ্ছে অনেস্টি, পার্সোনালিটি, অ্যান্ড সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে হিউমার থাকতে হবে। কারণ হিউমার না থাকলে আসলে মানুষটা যতই সুন্দর হোক, যতই তার সে ব্যক্তিত্ব সম্পন্ন হোক না কেন, মানে লাইফটা অনেক বোরিং হয়ে যায়, আমি কথা বলেই মজা পাবো না। সো ওই হিউমারটা থাকতে হবে আর কি। সেক্ষেত্রে তোমার পার্টনারে তোমার সাথে কথা বলতে পারা এবং ফানি হওয়াটা খুব না ম্যান্ডেটরি। না, ফানি হওয়া, কথা বলতে পারে না, হয় না যে হিউমার থাকলে আসলে তুমি ফানও করতে পারবে, তুমি বোর্ড হবে না। মানে এটা আসলে সব ক্ষেত্রেই লাগে, একটা মানুষ হিউমার ছাড়া এটা তোমার মানে কেমন হয় আমি আসলে জানি না, ফ্ল্যাট কিনা, মানে তুমি কেমন আছেন, ভালো আছেন, পরে যে আর কোনো কথা বলতে পারবে না। আচ্ছা, সেটা সেটা আসলেই তাই। শেয়ারিং তো অনেক পরের ব্যাপার, একটা মানুষের সাথে একটা পুরো লাইফ শেয়ার করতে গেলে অ্যাটলিস্ট মিনিমাম কিছু ভালো গুণ অ্যান্ড নর্মাল হিউমারটুকু যদি না থাকে, তাহলে আসলে লাইফটা আসলে বোরিং হয়ে যায়। আসলে, এবং লুকস ক্যান বি চেঞ্জড, মানুষ হিসেবে অনেক রকম পরিবর্তন আসতে পারে। দিন শেষে একটা সময় এমন আসে যে দুটো পার্টনারের মধ্যে থাকে শুধু কিছু কথা, তো কিছু সেই কথা, কথাটাই হ্যাঁ। যদি ভালো না হয় তাহলে আর কি হবে জীবনে। একদম একটা ডিরেক্ট কোয়েশ্চেন, সেটা জানতে চাই তোমার কাছে, সেটা হলো শখ কেন ভাইরাল হতে চায় না? ভাইরাল কেন হব, আমাকে তো মানুষ চিনি, আমি কেন ভাইরাল হব? আমি খুব বিশ্বাস করি যে কাজ দিয়ে মানুষের কাছে পৌঁছানো। আমি আসলে কোনো কাজ ছাড়া নর্মালি, মানে থাকে না যে হুদাই, যেটাকে বলে হুদাই, আসলে এমন কিছু করতে চাই না যেটা আসলে মানুষ কিছুদিন খুব মজা পেলো তারপর আবার ভুলে গেল। আচ্ছা, দুটো মুভি করে আর করা হয়নি, কেন করা হয়নি? ওই যে আমি ফার্স্টে বললাম যে আমি অনেক ছোট ছিলাম, আর ওই টাইমটা আমি নিজেই আসলে ইন্টারেস্টেড ছিলাম না মুভির জন্য।
বাট এখন আসলে অনেক ভালো ভালো মুভি হচ্ছে, সো এখন যদি ভালো মুভি হয় কি ভালো মুভি তো হচ্ছে, যদি ভালো ডিরেক্টর অ্যান্ড সুন্দর গল্প আমার মনের মতো পেয়েছে আমি ডেফিনেটলি করবো। যদি কোনো বায়োপিকের অফার আসে, কোন মানুষটার ক্যারেক্টারটা করতে ইচ্ছা হতে পারে? স্পেসিফিক কিছু নেই, বাট যদি কোনো বায়োপিকের অফার আসে আমি ডেফিনেটলি চরিত্রটা দেখবো আগে, যে আমি কি প্লে করতে পারবো কিনা প্রপারলি। কারণ করার জন্য করব এরকম না, আমি নিজে প্রিপেয়ার হয়ে নিব যে আমি কি করতে পারবো, বা এটা কি আসলেই আমার সাথে যাচ্ছে, কতটুকু করতে হবে। ওটিটিতে ত্রিভুজে একটু ভিন্নভাবেও দেখলাম মনে হলো, তো সেই ক্ষেত্রে সেই মানুষটার ক্যারেক্টারটা নিজের মধ্যে রাখা এবং ব্যক্তি জীবনের থেকে তো সেটা অবশ্যই আলাদা, কি পার্থক্য আছে দুটো ক্যারেক্টারে? ব্যক্তি জীবন থেকে কি মানে হয় কি, আমরা অ্যাক্টিংয়ে যে প্লে করি, যে অভিনয়টা করি, সেটা কোনো না কোনোভাবে কোনো না কোনো মানুষের সাথে, জীবনের সাথে রিলেটেড। সো ডিফারেন্স খুব একটা বেশি না, বাট হ্যাঁ আই এম নট আ কর্পোরেট লেডি, সো এই জায়গাটা একটু ডিফারেন্ট ছিল। হ্যাঁ, বাট আই এম আ ওয়ার্কিং উমেন, আই এম আ ওয়ার্কিং মাদার, সো এটা আবার মিলছিল। ফোকাস আবার সব জায়গায় লাগে কিন্তু। হ্যাঁ, ফোকাস সব জায়গাতেই লাগে। এখন দেখা যাচ্ছে যে ওটিটিতে দেখলাম এবং ফিরে এসে দেখছি প্রচুর 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 কাজ হচ্ছে, তো এই যে এত কাজ, সামনে কি কি প্রজেক্ট আসছে, কি দেখবো? প্রচুর প্রচুর কাজ না, হ্যাঁ প্রচুর প্রচুর কাজের অফার আসছে, বাট আমি একটু বেছে কাজ করছি। বেশ কিছু সিঙ্গেল নাটক আসছে, একটা টিভিসি নিয়ে আমরা দেশের বাইরে শ্যুটের জন্য যাব, আর একটা টিভিসি নিয়ে কথা হচ্ছে, প্রোডাক্টগুলো আমি বললাম না। আর একটা বড় প্রজেক্ট আমি বললাম, ওটা সারপ্রাইজ রয়ে গেল। আর তাছাড়া এখন আমার একটা সিরিয়াল যাচ্ছে, সেটার নাম হচ্ছে অদ্ভুত পরিবার, ইমরাউল রাফাতের। আর একটা সামনে সিরিয়াল আসবে যেটার নাম হচ্ছে জেনজি, আবু হায়াত মাহমুদের। সেখানে কি জেনজি ক্যারেক্টারে দেখা যাবে তোমাকে? জেনজি ক্যারেক্টার না, বাট জেনজি রিলেটেড স্টোরি নিয়ে আসলে বানানো। আচ্ছা, তো সেই ক্ষেত্রে মা হয়ে 2.5 বছর পর ফিরে এসে কাজ হচ্ছে, সময়ও দিতে হচ্ছে, অনেক কাজ বলছো যে দেখা যাচ্ছে না, কিন্তু তোমাকে তো ঠিকই গিয়ে অ্যাক্টিং করে আসতে হচ্ছে, সময় দিতে হচ্ছে, ব্যালেন্স হচ্ছে কিভাবে? এটা আসলে ব্যালেন্স করেই নিতে হয় লাইফে। আসলে আমি এখন মিডিয়াতে কাজ করছি দেখে কাজ করছি, অনেক অনেক মানুষ আছে যারা কর্পোরেটের সাথে জড়িত, তারাও কিন্তু কাজ করছে। আসলে কাজের ক্ষেত্রটা আর পার্সোনাল লাইফটা দুটোই আলাদা, দুটোকে ব্যালেন্স করেই চলতে হয়। So, আমারও ব্যালেন্স হয়ে যাচ্ছে, কিন্তু আমার মেয়ের ক্ষেত্রে আমি কোনোভাবেই কোনো কিছু কম্প্রোমাইজ করতে চাই না। সো আমি ট্রাই করি আমার বেস্ট সময়টুকু টোটালি, মানে আমার মায়ের সময়টুকু আমার মেয়েকে দেওয়ার। তো সেই ক্ষেত্রে যদি আবারও এরকম হয় যে আলিফকে সময় দেওয়ার জন্য আবার তোমাকে অ্যাক্টিং ছেড়ে দিতে হচ্ছে, তুমি আবার ছেড়ে দেবে? না, এটার এখন আসলে চান্স নেই, কারণ আমি আসলে যখন কাজে ব্যাক করেছি তখন তো আমার ক্লিয়ার মনে আছে, মানে আলিফ তখন 3 মান্থসের ছিল। আমি আমার একটা পিএমের একটা শো দিয়ে আমি আসলে ব্যাক করেছিলাম নাচের। সো যেহেতু 3 মান্থসের মাথায় আমি ব্যাক করেছি আমার প্রেগনেন্সির পর, অ্যান্ড ছোট অবস্থায় আসলে কাজ করাটা একটু ডিফারেন্ট, একটু ডিফিকাল্ট। আর এখন যেহেতু ওর 3 বছর হয়ে গেছে, এখন তো ও বুঝে, সো এখন আরামই হয় কাজ করতে। বাহ, তাহলে মাকে ছাড়ে সে ঘর থেকে বের হওয়ার হ্যাঁ, সে সময়? এখন বোঝে যে মা কাজ করতে যাবে, অ্যান্ড মা কাজ শেষ করে ওর জন্য চকলেটস নিয়ে আসবে, সে অ্যাকচুয়ালি ওয়েট করে। আচ্ছা, বাহ, ইট ওয়াজ গ্রেট টকিং উইথ ইউ। কিন্তু এখন হলো আমরা যেহেতু বড় আলাপ করে ফেললাম, আমরা একটু র্যাপিড ফায়ার করতে চাই। যেটার জন্য তুমি ইগারলি ওয়েট করছিলে। হ্যাঁ, আমি আসার পর থেকে ওই যে র্যাপিড ফায়ার বলছি আর এরকম হাত নিষ্পিস করছি যে কখন না র্যাপিড ফায়ার করব। তো চলো র্যাপিড ফায়ারেই চলে যাই। চলো, একদম র্যাপিড ফায়ারের প্রথম প্রশ্ন, সকালে উঠিয়া আমি মনে মনে বলি। সারাদিন যেন আমি ভালোভাবে চলি। সত্যি এটাই বলা হয়। একদম ভালো মানুষ হয়ে তুমি থাকতে চাও সারাদিন? হ্যাঁ, বাহ। সব সময়। তাহলে কি ব্যক্তি জীবনেও তুমি খুব ভালো মানুষ হয়ে থাকছো, নাকি দুষ্টুমি প্র্যাঙ্ক করা হয় কখনো? ভালো মানুষের কি দুষ্টুমি প্র্যাঙ্ক করে না? করে না? করে তো। কিন্তু একটা নাইস হিউম্যান বিং হয়ে, মানে আমি সবসময় ট্রাই করি আমাকে দিয়ে যেন কখনো কোনো মানুষের ক্ষতি না হয়, এটা আমি নিজেকে সবসময় মেক শিওর করি। আচ্ছা, এখনো ভাবলে হাসি পায়? একটা সময় কি পাগলামি করেছি। পাগলামিটা তো বলবা না। সবাই করে। হ্যাঁ, মানে সবাই করে। তোমার কোনো রিগ্রেটস আছে কোনো পাগলামি নিয়ে? আচ্ছা, রিগ্রেটস করার মতো কোনো পাগলামি আমার লাইফে নেই, বাট
হ্যাঁ, লাইফে অনেক পাগলামি করেছি, মানে আমি বললাম না, আমি কিন্তু কথাই বললাম যে আমি আসলে অনেক ওপেন বুক সবসময়। আমার লাইফে যা হয়েছে সব কিছুই আসলে সব ওপেন, অ্যান্ড আমার যখন যা মন চেয়েছে আমি করেছি। ওই ব্যক্তি স্বাধীনতাটা আসলে আমি পেয়েছি আমার প্যারেন্টসের কাছ থেকে, অ্যান্ড এতটুকু বলবো যে যা করেছি আসলে আমাকে দিয়ে কখনো কারো ক্ষতি হয়নি, বাট অনেক ফান করেছি লাইফে। এতই যখন ওপেন তুমি কি তোমার ফোনের ওয়ালপেপারটা আমাদেরকে দেখাবে? হ্যাঁ, শিওর, ওয়াই নট। আচ্ছা মানে ফোনের ওয়ালপেপারে কি আছে? আচ্ছা, একটা সেকেন্ড, আমার অনেক নোটিফিকেশন এসে আছে। বাহ, আমার মেয়ের ছবি। ইটস এ লাভলি পিকচার। থ্যাংক ইউ। কখনো কোনো আজব রিংটোন দিয়েছো ফোনে? হ্যাঁ, ছিল। আমার ফোনের রিংটোন একটা সময় একটা হাঁসের রিংটোন ছিল। আইফোনে একটা ডাক সাউন্ড আছে কিন্তু। আচ্ছা। সো এই ডাক সাউন্ডটা ছিল এক তোমার সময়। কি ডাক খুব পছন্দ? হ্যাঁ, আই লাভ ডাক, আই লাভ আর কি অ্যানিমালস। আমি যেমন নিজেও, আমার বাসায় পাখি আছে, আমার একটা খরগোশ আছে। এর আগে আমার বাসায় একটা বিড়াল ছিল, বাট বিড়ালটা আমার মেয়ের জন্য আমি পরে সরিয়ে ফেলেছি। আচ্ছা, আই লাভ পেটস। বাহ। অনেকেই বলে হাজবেন্ড মানেই আমার কাছে প্যারা, হাজবেন্ড মানে এটা সেটা, তোমার কাছে হাজবেন্ড মানে কি? আ গুড পার্টনার। প্যারা হবে কেন? প্যারা কখন হয় জানো? যখন আমি প্যারা দিব তখন প্যারাটা উল্টা আমার কাছে আসবে। তাহলে তোমার স্ট্র্যাটেজি হলো প্যারা দিবও না, প্যারা নিবও না। হ্যাঁ, মানে আমার স্ট্র্যাটেজি না, আমি আসলে প্যারা দেওয়ার মেয়ে না, আমি প্যারা দিতেও পছন্দ করি না, নিতেও পছন্দ করি না। So, আমার কাছে মনে হয় যে ওকে। আচ্ছা, শুটিং সেটে প্যারা দাও এমনিতে কাউকে? কেউ বলতে পারবে না। আমাকে আমার মনে হয় আমার শুটিং সেটের সবাই, প্রোডাকশন বয় থেকে শুরু করে এভরিওয়ান খুব পছন্দ করে, খুব ভালোবাসে। ইভেন আমি কাজ থেকে ব্যাক করার পর এমনও কথা শুনেছি, আমার প্রোডাকশন বয়রা এসে পর্যন্ত আমাকে বলছিল যে আপু আপনাকে আমরা এত মিস করছি। মানে একটা মানুষ, যে প্যারা দেন একটা মানুষকে না প্যারার জন্য না, মানে আমি জানি না আমি এমন কি করেছি, বাট তারা আমাকে কতটা ভালোবাসে যে তারাও এসে আমাকে বলছে আপু আপনাকে অনেক মিস করেছে। ইউজুয়ালি দেখা যায় কি যে আমরা তো মেকআপ রুম শট দিচ্ছি, আবারও মেকআপ রুমে যে মেকআপ রিটাচ করছি বা স্ক্রিপ্ট পড়ছি, এই ছাড়া তেমন একটা কারোর সাথে কথা হয় না। বাট থাকে না যে একটা মানুষের প্রেজেন্সটাও তারা মিস করে, ওই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে যে ওকে। ইট ইজ রেয়ার টু মেক দ্যাট প্লেস ইন পিপলস হার্ট। আই ডোন্ট নো যে হাউ আমি কিভাবে এই প্লেসটা করেছি, বাট আমি জানি না, সামহাউ পিপল লাভ মি আ লট। এটা ব্লেসিং আসলে। ওই তো তুমি হাম্বল যে ভীষণ, আমার কাছে এটা Yes, তোমার আমি খুব ভালো হাম্বল, একটা আমি কোয়ালিটি। ট্রাই করি হাম্বল থাকার। বাহ। আরেকটা বিষয় হলো যে হাজবেন্ডকে একটা উপদেশ যদি দিতে চাই। বেশি স্মোক করা যাবে না। ওকে, এই খারাপ অভ্যেসটা বাদ দিতে হবে। আমার সন্তান আমার কাছে আমার পৃথিবী। একদম প্রায়োরিটি রেটিং করতে চাই। যেহেতু অনেকগুলো সেক্টরে কাজ করেছো, সিনেমা, নাটক, ওটিটি, নাচ, মডেলিং। এটা তো আমার জন্য খুব ডিফিকাল্ট হয়ে গেল, কারণ আগেও বলেছি আই লাভ মাই ওয়ার্ক, আমি আমার কাজ খুব ভালোবাসি, সেটা সবগুলো সেক্টরেই। বাহ। এটা আমি আসলে আলাদা করতে পারবো না যে এটা আগে এটা পরে, এটা আগে এটা পরে। কিন্তু যেহেতু আমি নাচ থেকে আমার আশা, আমার নাচটাকে আমি ভীষণ ভালোবাসি, সবগুলোই জায়গা আমার খুব ভালোবাসার, বাট নাচটা যেহেতু আমার প্রথম হাতে করি, নাচের জায়গাটা একটু আলাদা। বাহ। ওকে, এখন হলো ফ্রিতে কয়েকজন মানুষকে উপদেশ দিচ্ছি এবং ইন্ডাস্ট্রিরই তারা সবাই। তো সেক্ষেত্রে প্রথমে কিছু। কেন আমি ফ্রিতে উপদেশ দিব? আমার কাছ থেকে উপদেশ নিলে টাকা নিতে হবে। টাকা দিতে হবে, আচ্ছা, এক্সট্রা গিফট করতে হবে। ঠিক আছে, তাহলে তুমি একটু কম দামি উপদেশ দিও যাতে করে আমরা অ্যাফোর্ড করতে পারি। আরে ওকে, আমি দিচ্ছি, বলো। ঠিক আছে, ফ্রিতে ফাইনালি উপদেশ পাওয়া যাচ্ছে, কোনো অসুবিধা নেই। ট্রাই করব উপদেশ দেওয়ার, যদি আমার মনে হয় না আমি উপদেশ দেওয়ার মতো ফ্রিতে মানুষ। এইটুকুই পাওয়া যায়। হ্যাঁ, ফ্রিতে এর থেকে বেশি পাওয়া যাবে না, যেটা বলছে এইটুকুই। এখন হলো ফ্রিতে প্রথমেই নারী কিছু অ্যাক্ট্রেস আছে যারা ইদানিং কাজ করছে এবং আগেরও সময়কার। শুরুতেই সাদিয়া আয়মান। উপদেশ দিব? আচ্ছা, ফার্স্ট অফ অল সাদিয়া আয়মানকে আমি চিনি, মানে আমি ওকে দেখেছি, বাট ওকে আমি পার্সোনালি চিনি না। সো যে মানুষটাকে আমি পার্সোনালি চিনি না, আমি কি উপদেশ দিব? ওর অ্যাক্টিং দেখে? অ্যাক্টিং দেখে মনে হয় হ্যাঁ ভালো করছে। আচ্ছা, তাহলে আরো ভালো করে যাও। তুমিই দিয়ে দিলে। ওকে, মানে আমি ওই যে ফ্রি এর তো যে কেউ একজন দিয়ে দিলাম, ঠিক আছে। তটিনী। আমি ওকেও পার্সোনালি চিনি না। হ্যাঁ, শি ইজ ডুইং ভেরি গুড।
এবার ভালো, এবার পারবে। এটা হলো সারিকা সাবরিন। আমার ফ্রেন্ড, হ্যাঁ। রেগুলার কাজ করো। ঠিক আছে। জান্নাতুল সুমাইয়া হিমি। পার্সোনালি খুব চিনি না, হ্যাঁ ভালো কাজ করছে, তানজিন তিশা। খুব ভালো কাজ করছে। ওকে, এবার হলো মেল কোয়ার্টিস্টই মনে হয় আমার কাছে সবাই আছেন। তো শুরুতেই যিনি আছেন, ভেরি হ্যান্ডসাম ম্যান, জিয়াউল ফারুক অপূর্ব। উপদেশ দিব? হ্যাঁ, আমার তো মনে হয় ভাইয়ের কাছ থেকে আমার উপদেশ নেওয়া উচিত যে কি করে এত সুন্দর করে কথা বলে। এটা আমি উল্টা নিলাম। আচ্ছা। আরুশ খান। ভালো কাজ করছে, সিনসিয়ার অ্যাক্টর আমার কাছে মনে হয়। উপদেশ দাও। আরো ভালো করে কাজ করো। দিলাম। ঠিক আছে। নিশো ভাই। নিশো ভাইকে উপদেশ দিব? হ্যাঁ, আজকে একটা সাহস করেই ফেলো। সাহসের কিছু না, মানে কি উপদেশ দিব নিশো ভাইকে? নিশো ভাই এত এত তুমি যেমন আছো তেমনই থাকো। আচ্ছা, বাহ। হ্যাঁ। শাকিব খান। উপদেশ, ভাইয়া বাংলাদেশি নায়িকাদেরকে নিয়ে কাজ করো বেশি। এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ। মুশফিক আর ফারহান। উপদেশ জানি না, বাট ফারহান ভাইয়ের সাথে আমার খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং। মানে একটা সময় আমরা ভীষণ আড্ডা দিয়েছি, খুব আড্ডা দিতাম আমরা। কিছু হলেই, ভাইয়া তো আগে রেডিওতে ছিল, সো ভাইয়ের সাথে প্রায় দেখা হতো। ভাইয়ের সাথে আমার একটা কাজ করা হয়েছিল, বেশি কাজ করা হয়নি, কিন্তু সবসময় এরকম ভালো মানুষ থাকো। বাহ। শামীম হাসান সরকার। ওহ, মাই মোস্ট ফেভারিট। আমরা একটা মোস্ট ফেভারিট পেয়ে গেলাম। হ্যাঁ, বিকজ আমি এটা উপদেশ কি আমি সবসময় বলি, মানে অন স্ক্রিন অফ স্ক্রিন সবসময় বলি যে শামীম ভাই হচ্ছে কি বেশি জোশ। কারণ এই কারণে একটা মানুষ আসলে ডুয়াল ফেস না, এই মানুষটাকে আমি পেয়েছি। সে সামনেও যেমন, অফ স্ক্রিনেও তেমন, সবসময় স্ট্রেট ফরওয়ার্ড কথা বলে। দ্যাটস ওয়াই আই লাইক হিম আ লট। যেই তিনটা জিনিস ছাড়া ঘর থেকে বের হওয়া হয় না। সানগ্লাস, ব্যাগ, মোবাইল। ওকে। অ্যাকচুয়ালি সানগ্লাস না, আমি গ্লাসও ইউজ করি, আমার পাওয়ার গ্লাস আছে। সো সানগ্লাস অথবা পাওয়ার গ্লাস, ব্যাগ, মোবাইল, এই তিনটা ছাড়া বের হওয়া হয় না। এবং এরই সাথে ফাইনালি শকাপু, তোমার সাথে আমার র্যাপিড ফায়ারও শেষ হয়ে গেল, এবং তুমি এত স্বতঃস্ফূর্ত ছিলে, এত মজা করলে আমাদের সাথে, এবং আমাদেরকে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিলে, তাই তোমাকে একটা গিফট দেওয়া হবে। অনেক বড় একটা গিফট। হ্যাঁ হ্যাঁ, বিশাল বিশাল একটা গিফট। আমরা আবার বড় গিফট ছাড়া দেই না। আচ্ছা, তোমার কাছে নিয়ে নিলাম, এভাবে দেই। থ্যাংক ইউ সো মাচ। সো ফাইনালি ইট ওয়াজ লাভলি হ্যাভিং ইউ, এবং আমার ভীষণ ভালো লাগলো তোমার সাথে আড্ডা দিয়ে। থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং মি হিয়ার। আমারও খুব ভালো লাগলো। থ্যাংক ইউ টক রুমকে, থ্যাংক ইউ দীপ্তকে আমাকে এখানে ইনভাইট করে আনার জন্য। সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। সো ইয়েস ডিয়ার অডিয়েন্স, আপনারা দেখলেন আজকে আমাদের সাথে পুরো আড্ডায় ছিল আনিকা কবির শখ ইন আওয়ার টক রুম। আমরা বেশ মজার একটা আড্ডা দিলাম, তার সাথে সামনের দিনগুলোতেও আপনি এভাবেই আশা রাখবেন যে আপনাদেরই পছন্দের অন্য একজন তারকাকে নিয়ে আমরা চলে আসব। আপনারা সাবস্ক্রাইব করে থাকতে পারেন দীপ্ত টিভি এবং দীপ্ত প্লেতে ফর মোর আপডেটস।